যখন ক্ষমতায় আসবে তার প্রথম যে ঘটনাটা ঘটবে। দর্শক বন্ধুরা, হাসনাত আব্দুল্লাহকে আপনার বিএনপি মির্জা ফখরুল সাহেব 1 ঘন্টার আলটিমেটাম দিলেন। 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে। শুধু তাই না, বাংলাদেশে আরো একটি 1971 সালের গৃহযুদ্ধ বাংলাদেশে এই সমন্বয়কের বিরুদ্ধে অতি জলদি মনে করেন হতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য সামনের বছরটা খুবই খারাপ হবে। বিএনপি যদি মাঠে নামে 1 ঘন্টার মধ্যে এই সরকার ফালা দিতে পারবে তারা। 31শে ডিসেম্বর কি হতে যাচ্ছে? গৃহযুদ্ধ ও সংঘাতের কোনো ইঙ্গিত? রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে চায়ের দোকান পর্যন্ত সর্বত্র এখন 31শে ডিসেম্বর নিয়ে আলোচনা। কেন 31শে ডিসেম্বর হঠাৎ করে আলোচনায় আসলো? 31 ডিসেম্বর কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? সোশ্যাল মিডিয়াতে সর্বাধিক এই বিষয়টি উচ্চারিত হচ্ছে। একদিকে আমেরিকার ধমক আর একদিকে জাতিসংঘের ধমক, সব মিলিয়ে ধমকের ওপরে আছে বাংলাদেশ এবং বাংলাদেশের বর্তমান সরকার। কি সেই ধমক? কেন ধমক দিচ্ছে জাতিসংঘ কিংবা আমেরিকা? অপমানিত হলে নাসিব নজরুল আরো অপমানিত হবে, কারণ জনগণের কাজ তো করতে পারতেছে না। আমরা চাই যে দেশটা ভালো দিকে আসতেছে না, যতদিন যাইতেছে অত খারাপের দিকে আসছে, যতদিন যাইতেছে অত খারাপের দিকে আসতেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন দর্শক বন্ধুরা, হাসনাত আব্দুল্লাহকে আপনার বিএনপি মির্জা ফখরুল সাহেব 1 ঘন্টার আলটিমেটাম দিলেন। 1 ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে। শুধু তাই না, হাসনাত আব্দুল্লাহ 1971 সালের কে অস্বীকার করে এবং আপনার এই মৌলবাদী গোষ্ঠীদেরকে বাংলাদেশে বসাতে চায়। শুধু তাই না, বাংলাদেশে আরো একটি 1971 সালের গৃহযুদ্ধ বাংলাদেশে এই সমন্বয়কের বিরুদ্ধে অতি জলদি মনে করেন হতে যাচ্ছে। এই আপনার স্বাধীনতা যে বিরোধী যে অপশক্তি আছে, এদেরকে আমরা বাংলাদেশ থেকে অচিরেই উপরে ফেলে দিব। তারা যদি এই ধরনের গৃহযুদ্ধর ঘোষণা করে, তাহলে আমি বলতে চাই কিংবা আমরা বলতে চাই 1971 সালের হাতিয়ার আমরা গড়ে উঠবো আরেকবার, কোনো সমস্যা নেই। আমরা সবাই সেই হাতিয়ার তুলে নিতে রাজি আছি এই অপশক্তিদের বিরুদ্ধে। অতি জলদি এদের বিরুদ্ধে একটা বাংলাদেশে আরেকটি 1971 সাল অচিরেই দেখতে পাবে বাংলার মানুষ। এদেরকে উপরে ফেলে না দিলে এরা বাংলাদেশটাকে তালেবান বানাই ফেলবে, এটা চিরন্ত বাস্তব কথা। যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, আওয়ামী লীগ একেবারেই শেষ, এই চিন্তা ভাবনা যাদের মাথায় আছে, আমি বলবো যে তারা একেবারে বোকার স্বর্গে কিন্তু বাস করছে। যদি আপনি একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন যে বাংলাদেশের শুরু থেকে, আমি এর আগেও এইটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যে বাংলাদেশের শুরু থেকে এমন একটা রেকর্ড আমাকে দেখাতে পারবেন যে একটি রাজনৈতিক দল পরপর 2 টার্মে ক্ষমতায় আছে? একটাও নাই। এদেশের মানুষ 5 বছরের বেশি কোনো দলকে ক্ষমতায় রাখে না। তো আওয়ামী লীগ একটা সময় ক্ষমতায় আসবে, সেটা হতে পারে 5 বছর, 7 বছর অথবা 8 বছর পরে। তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন দেশে যা যা ঘটবে সেই বিষয়ে আমি একটু থিওরি দেবো আপনাদেরকে। তো বাংলাদেশে আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে তার প্রথম যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে, বর্তমানে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা, কিছু যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করতেছে এবং যারা যা নাই তাই করতেছে, ক্ষমতা পেয়ে প্রত্যেকটা মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে, নির্যাতন করতেছে, চাঁদাবাজি করতেছে, এই সমস্ত পাতি নেতাদেরকে এরকম গুনে গুনে আওয়ামী লীগ তাদেরকে ধরে আনবে। যদি বাসায় ঘুমিয়ে থাকে বাসা থেকে তুলে আনবে, যদি মাটির নিচেও থাকে এরা মাটির নিচ থেকে আওয়ামী লীগ ওদেরকে তুলে কয়েকদিনের মধ্যে অসংখ্য বিএনপি নেতাকর্মীকে আওয়ামী লীগ হত্যা করবে। কারণ কি জানেন, যে আওয়ামী লীগ হচ্ছে অত্যন্ত প্রতিশোধ পরায়ণ একটি দল। এলাকার সবচেয়ে টপ মস্তানগুলা আওয়ামী লীগ করে। যদি আওয়ামী লীগের 100 জন কর্মী আপনি যাচাই করেন, 100 জনের মধ্যে 80 জন হচ্ছে ক্যাডার। এই যে কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে একজন ছাত্রলীগ কর্মী সে বাড়ি থেকে পলাতক, এখন তাকে খুঁজতে গেছে আরেক দল লোকজন। যাওয়ার পরে দেখতেছে যে সেই ছাত্রলীগ কর্মী বাড়িতে নাই, তার মা নামাজ পড়ছিল, ওই অবস্থায় তার মাকে কুপিয়েছে। নিঃসন্দেহে এটি একটি জুলুম, এবং এই জুলুম কিন্তু বেশি দিন চলে না। তো এইরকম জুলুম, অত্যাচার, নির্যাতন যারা করতেছে তাদের একটাবার ভাবা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী না। আওয়ামী লীগও কিন্তু মনে করেছিল যে 2041 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। আওয়ামী লীগের করুণ পরিণতি আপনি দেখেছেন, আমি দেখেছি, সবাই কিন্তু দেখেছে। তো সুতরাং এই আওয়ামী লীগ যেই পথে হেঁটেছিল, ওই পথে যদি আবার নতুন কোনো দল যায়, সেই দলের অবস্থা কিন্তু আওয়ামী লীগের থেকে দ্বিগুণ কঠিন অবস্থা হবে। আমি প্রথমেই কিন্তু বললাম, সবচাইতে টপ টেরর, সবচাইতে যিনি মস্তান এলাকার মধ্যে, সেই লোকটা কিন্তু আওয়ামী লীগ করে। আর আওয়ামী লীগ অধিকাংশই কিন্তু প্রতিশোধ পরায়ণ। তো আপনি তার গায়ে যদি একটা কোপ দেন, সে পরবর্তীতে যদি সুযোগ পায় আপনাকে 2টা কোপ দিবে। আপনি যদি একবার তার বাড়ি পোড়ান, সে আপনার বাড়ি সহ আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু পুড়িয়ে দেবে, যদি তার সেই সুযোগটা আসে। তো সুতরাং
এই ঘটনাটা কিন্তু ঘটবে যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে 2 নম্বর যে ঘটনাটা বাংলাদেশে ঘটবে সেটা হচ্ছে সমন্বয়কদেরকে ধরে ফাঁসি দিবে। কিভাবে জানেন? যে তারা তখন বলবে যে এই জুলাই এবং 5 আগস্ট, এই 5 আগস্টে যে ঘটনাগুলো ঘটছিল এই ঘটনার তারা কিন্তু বিচার করবে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল, সেই 40 থেকে 45 বছর আগে যারা এই অপরাধগুলো করেছিল, 45 বছর পরও কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বিচার করেছে। তো সুতরাং 5 তারিখে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, যে সমস্ত পুলিশদেরকে হত্যা করা হয়েছে, এগুলা কিন্তু আওয়ামী লীগের কাছে রেকর্ডেড। তো সুতরাং তারা যখন ক্ষমতায় আসবে তারা কিন্তু এই ইস্যুটা বারবার তুলবে এবং এই ইস্যুটার মাস্টার মাইন্ড কারা ছিল মাস্টার মাইন্ড, এবং সেই সূত্র ধরে এগিয়ে যারা সমন্বয়ক, এই সমন্বয়কদেরকে তারা কিন্তু ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে চলে যাবে। এটা আমার কথা না, এটা আপনারা দেখেছেন যে এই যে হাসনাত আব্দুল্লাহ, এরপরে যে রাফি, তারা কিন্তু বিভিন্ন কনফারেন্সে তারা কিন্তু নিজেরাই বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না, এবং তারা কিন্তু এটা শিওর যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে ধরবে হচ্ছে আমাদেরকে এবং আমাদেরকে একটা একটা করে ফাঁসিতে ঝুলাবে। এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করতে পারে যদি পরবর্তী সময়ে তারা কখনো ক্ষমতায় আসে। এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন তারা 3 নম্বর একটি ভালো কাজ করবে। সেটা কি জানেন? তারা আমেরিকার সাথে গুড সম্পর্ক করবে। এবার বিশ্বাস করেন, এবার তারা আমেরিকার সাথে যে সম্পর্ক করবে এই সম্পর্ক তারা আর কখনো ছিন্ন করবে না, কারণ তারা খুব ভালো করেই বুঝে গেছে, জেনে গেছে যে আমেরিকাকে টেক্কা দিয়ে শুধুমাত্র ভারতের পক্ষে রাজনীতি করে কিংবা ভারতকে ধরে দেশে টিকে থাকা সম্ভব না। আন্তর্জাতিক সমর্থন আমরা হারিয়ে ফেলবো। তো আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে হলে কি করতে হবে? পশ্চিমা বিশ্বের সাথে আমাদের ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। যেই ভুলটা করেছিল শেখ হাসিনা, তিনি বারবার কিন্তু নিষেধাজ্ঞা করেছিল আমেরিকার বিপক্ষে। কে হচ্ছে 18 ঘন্টা পাড়ি দিয়ে ওই আমেরিকায় আমাদের না গেলে কিছুই হবে না। এরপরে পিটার হাসকে রাজহাঁস বলে তাকে যা নাই তাই ইচ্ছা করলেন। 2018 সালে আমেরিকা রাষ্ট্রপতির গাড়িতে হামলা করলেন। আমেরিকা কি অতই হচ্ছে বোকামনি করেছেন? খেলনা আমেরিকা 5 বছর আগে আমেরিকা যে প্ল্যান করে ফেলেছিল যে এই আওয়ামী লীগ গভর্নমেন্টকে ফেলে দিবে যে কোনো কায়দায়, তারা কিন্তু ফেলে দিয়েছে। তো সুতরাং আমেরিকার সাথে খেলে, যেখানে বিশ্ব যারা বড় দেশ, সুপার কান্ট্রি মানে সুপার পাওয়ার কান্ট্রি, সেই সমস্ত দেশগুলা আমেরিকার সাথে খেলতে কিন্তু পারে না। আর সেখানে আমরা ছোট্ট একটা দেশ আমেরিকার সাথে আমরা খেলতে গেছি। আমরা না, আওয়ামী লীগ খেলতে গেছে। আওয়ামী লীগ যেমন খেলতে গেছে আমেরিকার সাথে, এরকম একটা বড় বাস আমেরিকা কিন্তু ঢুকিয়ে দিয়েছে। তো সুতরাং এই বাসের যে কষ্ট আওয়ামী লীগ কিন্তু বুঝতে পেরেছে। সুতরাং পরবর্তী সময়ে দেখবেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে সবচাইতে ভালো সম্পর্ক হবে আমেরিকার সাথে, এবং তারা আমেরিকার সমর্থন নিয়ে তারা দেখবেন যে ক্ষমতায় আসার চেষ্টা করবে। এটা তাদের একটা ভালো দিক আমরা বলতে পারি। এরপর আরেকটি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে দেখবেন যে আওয়ামী লীগ পরবর্তী সময়ে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের যে তৃণমূল নেতা কর্মী যারা আছে এদেরকে ব্যাপক হারে মূল্যায়ন করবে। টাকার বিনিময়ে নমিনেশন পেপার আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি, যাদের নমিনেশন পাওয়ার কথা তাদেরকে না দিয়ে আরেকজন ব্যবসায়ীকে দিয়ে দিয়েছি। তো সুতরাং 5 আগস্টে যখন মুক্তিকামী জনতা যখন হামলা করলো, বিভিন্ন আওয়ামী লীগের অফিস, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান যখন পুড়িয়ে দিতে লাগলো, তখন একজন আওয়ামী লীগের ত্যাগী যারা কর্মী ছিল তারা কিন্তু এসে বাধা দেয় নাই। তাদের কথা কি ছিল জানেন? যে ভাই সারা বছর আওয়ামী লীগের জন্য সব দিয়ে দিয়েছি, অথচ আমরা বিনিময়ে কিচ্ছু পাই নাই, দলীয় সুবিধা পর্যন্ত পাই নাই। পাইছে কে? ওই মেয়রের আত্মীয় স্বজন, এমপির আত্মীয় স্বজন, ওই আওয়ামী লীগের সেক্রেটারি তার আত্মীয় স্বজন, সভাপতি তার আত্মীয় স্বজন। অথচ আমরা তৃণমূল কর্মী, আমরা জয় বাংলা স্লোগান দিয়ে এখানে হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি স্থাপন করেছি, অথচ আমাদের কোনো মূল্যায়ন করেনি। এই দুঃখে কষ্টে অনেক আওয়ামী লীগ কিন্তু এই আওয়ামী লীগের প্রতি যে একটা শক্তি ছিল, জোর ছিল, এটা তারা হারিয়ে ফেলেছিল। তো আওয়ামী লীগ এটা এখন খুব ভালো করে বুঝতে পেরেছে যে তৃণমূল নেতাকর্মীদেরকে মূল্যায়ন না করার ফলে আজকে আমাদের এই করুণ দশা। তো সুতরাং তারা এরপরে যদি কখনো ক্ষমতায় আসতে পারে, তারা দেখবেন সবচাইতে বেশি মূল্যায়ন করবে আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ে যারা নেতাকর্মী আছে এদেরকে সবচাইতে বেশি মূল্যায়ন করবে। তো প্রিয় দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগ আবার কখনো ক্ষমতায় আসলে পারে দেশে যা যা ঘটবে এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 31 ডিসেম্বর কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? সোশ্যাল মিডিয়াতে সর্বাধিক এই বিষয়টি উচ্চারিত হচ্ছে, নানানজন নানান মত প্রকাশ করছে। আসলে কি ঘটবে 31 ডিসেম্বর? প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন কি হতে যাচ্ছে 31 ডিসেম্বর। তারা বলছেন জুলাই প্রোক্লেমেশন, অর্থাৎ 31 ডিসেম্বর একটা রেভুলেশন হতে যাচ্ছে, জুলাই রেভুলেশন নামে। ছাত্ররা এই দিন একটি ইশতেহার ঘোষণা করবেন, কারণ বিপ্লবী সরকার হবার কথা থাকলেও হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকার আজকে প্রায় 5 মাস অতিক্রান্ত করলেও এই সরকার কার্যত বিপ্লবের কোনো চিন্তাকে ধারণ করেনি বা বিপ্লবকে এখন পর্যন্ত সফলভাবে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেনি। এখন পর্যন্ত সচিবালয়ের আগুন ধরছে, মানুষ আতঙ্কে থাকছেন। এখন পর্যন্ত পুলিশের যেসব কর্তারা আমাদের ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে তাদের গ্রেফতার করা হয়নি, তাদের বিচারও সেভাবে শুরু হয়নি। প্রসিকিউশন বলছে যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের বিচারে আমরা কাজ করছি, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ এই কাজটি আমাদের না রাষ্ট্রের।
এখন পুলিশ যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছে, পুলিশ কেন পুলিশকে ধরছে না? যদি আমি সোজা বাংলা বলি, পুলিশ কি পুলিশকে ধরবে? পুলিশের সঙ্গে হোক সেটা আওয়ামী লীগ হোক সেটা বিএনপি, তাদের মধ্যে কি একটা সম্পর্ক বা বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব আছে? তো ধরেন 2000-এর বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছে শেখ হাসিনার হাতে জুলাই অভ্যুত্থানে। যদি আমরা হিসেব করি প্রতিটা হত্যায় একজনও পুলিশ জড়িত থাকে, তাহলে 2000 নিঃসন্দেহে হত্যা মামলার আসামি এবং 20,000-এর অধিক আহত হয়েছে। এখন আমরা হিসেব করি যদি 20,000 আহত হয়, তাহলে 20,000 জনকে কারা আহত করেছে? আরও 20,000 জন পুলিশ বা সরকারি দলের গুন্ডা পান্ডারা। কিন্তু সরকারি হিসেবে আমরা কি দেখছি? কতজন গ্রেপ্তার? তার মানে জুলাই অভ্যুত্থান ঝিমিয়ে পড়েছে, স্থিমিত হয়ে গেছে। এর কারণ কি আসলে? কারণ হলো আমাদের অভ্যুত্থান বা আমাদের ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্ররা লিড দিয়েছিল এই আন্দোলনে, সেখান থেকে মাত্র 3 জন সমন্বয় তারা সরকারের উপদেষ্টা হয়েছেন, আর বাকি যারা হয়েছেন তারা এই অভ্যুত্থানের পক্ষে বিপক্ষে ছিলেন না। কেউ কেউ বিপক্ষেই ছিলেন, কিন্তু পক্ষের শক্তির মধ্যে আমরা খুব একজনকে দেখি না। তবে শেষ দিকে আমরা আসিফ নজরুলকে দেখেছি, তিনি পক্ষে নেমেছেন। এখন প্রশ্ন হলো, যারা এই আন্দোলনকে সমর্থন করেননি বা এই আন্দোলনের রাজপথে ছিলেন না বা যারা এই আন্দোলনের নেপথ্যেও ছিলেন না, তারা যদি রাষ্ট্রের উপদেষ্টা হন, সেক্ষেত্রে তারা কি এই অভ্যুত্থানকে লালন করবে বা এই স্পিরিটকে ধারণ করবে? আমরা সহজ বাক্যে বলতে পারি না। 5 মাস শেষে এসে বৈষম্য বিরোধী ছাত্রদের টনক নড়েছে যে হায় হায় আমরা কী করলাম, এই রাষ্ট্র তো এভাবে চললে দিন শেষে আমরা মারা পড়ব। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা যারা রাজপথে হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন গুপ্ত হত্যার শিকার হয়েছে। অনেকের কাছে চিঠি যাচ্ছে, বাড়ির সামনে মৃত্যুর পরোয়ানা যাচ্ছে, কিন্তু রাষ্ট্র আমাদের নিরাপত্তা বাহিনী করার ব্যবস্থা নিতে পারছে না। তো সব কিছু মিলে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদরা প্রেস কনফারেন্স করে বলেছেন তারা 31 তারিখে মানে 31 ডিসেম্বর তারা যেখান থেকে এক দফা দিয়েছেন সেই শহীদ মিনারে বাংলাদেশের সকল আপামর জনতাকে আসতে বলছেন। তারা বলছেন সচিবরা আসবেন, মানে আমলারা আসবেন, তারা বলছেন পুলিশ আসবেন, ছাত্র আসবেন, শিক্ষক আসবেন, বিভিন্ন পেশাজীবী যেই ক্ষেত্রে ছিলেন, যারা এই জুলাই আন্দোলনে ছিলেন, পক্ষে ছিলেন, তারা প্রত্যেকে আসবেন এবং সবাইকে নিয়ে তারা ইশতেহার ঘোষণা করবে। কেমন হবে বাংলাদেশ? এই সংবিধান থাকবে কি থাকবে না? এই সংবিধান স্থগিত হবে? রাষ্ট্রপতি থাকবেন? এবং সংস্কার পদ্ধতি কোন প্রক্রিয়া আগামী সব কিছু মিলে তারা একটা ইশতেহার তৈরি করেছেন, যেটি তারা ঘোষণা করবেন 31 ডিসেম্বর, যেটাকে তারা বলছেন জুলাই প্রোক্লেমেশন। এখন আমাদের আজকে এই 5 মাস শেষে এসে টনক নড়ল কেন? আমরা দেখলাম আমাদের অনেক ছাত্ররা যারা আন্দোলনের সামনে লিড দিয়েছেন তারা উপদেষ্টা হয়ে খুশি হয়ে গেছেন, প্রোটোকল পেয়েছেন, দামি মন্ত্রণালয় পেয়েছেন, নিজেদের লোকদেরকে গুরুত্বপূর্ণ পদে বসাবার চেষ্টা করেছেন, অনেকে অভিযোগ করছেন সুবিধাও আদায় করেছেন। কিন্তু দিন শেষে আমরা দেখলাম আমাদের আন্দোলন, এই অভ্যুত্থান ব্যর্থ হচ্ছে, বিপ্লব ব্যর্থ হচ্ছে। আমরা দেখছি পুলিশের মধ্যে ঝিমিয়ে পড়া, আমরা দেখছি যারা প্রকাশ্যে আমাদের ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে তারা আবার দায়িত্বে ফিরে এসছেন, বিচার নিবৃত্তে কাছে, অর্থাৎ বিচার প্রক্রিয়া এক প্রকার থেমে যাচ্ছে। আমরা দেখছি আওয়ামী লীগ আবারও মাঠে সরব হচ্ছে বিভিন্ন ছদ্মনামে, তারা বিভিন্ন লীগ বাহিনী সেরে তারা মাঠে অরাজকতা সৃষ্টি করছে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান সচিবালয় তারা আগুন দিয়েছে। এরপর তারা আরও ভয়ঙ্কর জায়গায় আক্রমণ চালাবে, আগুন দেবে অথবা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে। তার মানে আমরা কি বুঝলাম? হাসনাত আবদুল্লাহ বলছেন বিগত 16 বছর ধরে ভারত বাংলাদেশে যে প্রক্রিয়াকে ইনস্টল করেছে সেই প্রক্রিয়া এখন রাষ্ট্র চলছে। তারা বলছেন মানুষ ভোট দিতে পারেনি, গত 3 টার্ম এদেশের জনগণ ভোট দিতে পারেনি, সেটাকে আবার পুনরুজ্জীবিত করা হবে। এবং মুজিববাদীরা, আওয়ামী লীগ বা বাকশাল যেভাবে ক্রমান্বয়ে এই রাষ্ট্রকে ধ্বংস করেছে, সেখান থেকে রাষ্ট্রকে তুলে ধরার চেষ্টা করা হবে। এবং আমি যদি তাদের বক্তব্যে যেটা বুঝতে পেরেছি, আমার যে ধারণা, তারা যে প্রোক্লেমেশন ঘোষণা করবে বা যে রেভলিউশন তারা ঘোষণা করবে, এক কথায় তারা যে ইশতেহার ঘোষণা করবে সেখানে সংবিধানকে তারা স্টপ করে দিতে পারে। এবং রাষ্ট্রের ভেতরে যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছে এই প্রক্রিয়াগুলোকে থামাতে ছাত্রদের এর বিকল্প কোনো পথ তারা হয়তো খুঁজে পাচ্ছেন না। কারণ দিন শেষে যে কথাগুলো আমরা এতদিন ধরে বলে এসেছি এবং বারবারই বলেছি যে এই উপদেষ্টাদের দিয়ে এই কাজ হবে না, এই উপদেষ্টাদের দিয়ে এই কাজ হবে না, দিন শেষে তারা বুঝতে পারছে আসলে রাষ্ট্র ব্যর্থ হতে যাচ্ছে, রাষ্ট্র সফলতার দিকে যাচ্ছে না। দিন শেষে তারা বুঝতে পারছে তাদের জনপ্রিয়তা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। দিন শেষে তারা বুঝতে পারছেন তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাই এই 31 ডিসেম্বর হবে তাদের জনপ্রিয়তার যাচাই আলটিলে। তারা সবাইকে আহ্বান করেছেন শহীদ মিনারে আসার জন্য। তারা দেখতে চান আসলে কারা আসে, তারা দেখতে চান তাদের প্রতি জনগণের আস্থা আছে কিনা, তারা দেখতে চান তারা যে রাজনৈতিক দলটা করবে তাদের এই দলের প্রতি মানুষের আস্থা থাকবে কিনা। সব কিছু নিয়ে আমার কাছে এই বিষয়টাকে পজিটিভ মনে হচ্ছে, কারণ তারা জনপ্রিয়তার যাচাই রাখার চেষ্টা করছেন। আবার অন্যদিকে আমাদের বহু সাংবাদিকরা এমন অভিযোগ করেছেন যারা এই অভ্যুত্থানের জন্য দীর্ঘ 15 বছর কাজ করেছেন, মানুষকে জাগিয়ে তুলেছেন, সেই সব
সাংবাদিকরা যারা প্রবাসী আছেন, দেশে আছেন, যে যেই প্রান্তে আছেন, তারা অভিযোগ করেছেন যে 6 মাস তারা এই আন্দোলনটাকে, মানে এই বৈষম্য বিরোধী বা অন্তর্বর্তীকালীন সরকারকে দেখবেন। এরপর তারা প্রকাশ্যে এই সরকারের বিরুদ্ধে মাঠে নামবেন, কারণ এই সরকারকে 6 মাস ধরে যত রকম পরামর্শ দেওয়া হয়েছে, যতগুলো প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, যত রকম সুপরামর্শ দেওয়া হয়েছে, সরকার সেই দিকে হাঁটছে না। বরং সরকার প্রথম আলো, ডেইলি স্টার, ঘরনার একটা টিম নিয়ে, অর্থাৎ ভারতীয় এজেন্টদেরকে বাংলাদেশে বসিয়ে রাষ্ট্র পরিচালনা করছে, যেটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বপ্নকে ব্যর্থ করছে। আমি নাম বলবো না, হয়তো আপনারা খুব শীঘ্রই দেখবেন। অনেকেই অভিযোগ করেছেন যে এই রাষ্ট্রের জন্য তারা যে মাসুল দিয়েছেন, তারা যে দেশ ছেড়েছেন, প্রবাসী হয়েছেন, পরিবার পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন, এবং শেষ পর্যন্ত যে অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানের ফলাফল আসলে আমাদের জন্য এখন পর্যন্ত কোনো সুখকর কিছু দেখি না। শুধু হাসিনা মুক্ত বাংলাদেশকেই আমরা দেখছি, কিন্তু সেই দেখছি এখনো 72 জন সচিবের মধ্যে আওয়ামী লীগের 36 জন সচিব বসে আছে। এখনও দেখছি আমাদের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় সচিবালয় আগুন ধরে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত এর কোনো কারণ আমরা খুঁজে পাই না। রাষ্ট্র যে এটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে, তার সব রকম আলামত আমরা দেখতে পাচ্ছি। অনেকেই বলছে রাষ্ট্র গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। তার প্রধান কারণ হলো এই সরকার ক্ষমতায় গ্রহণের পর প্রথম দিকে যেভাবে দখলদার বাহিনীকে বা ফ্যাসিস্টকে ধরপাকড় শুরু করেছে, দিন যত গড়াচ্ছে এটা স্থগিত হয়ে যাচ্ছে, এটা স্লো হয়ে যাচ্ছে। এখন আওয়ামী লীগ একটার পর একটা অপারেশন করছে, কারণ আওয়ামী লীগ এখন দেশে আবার ঠিক দাঁড়িয়ে গেছে। হয়তো বা স্লোগান দিচ্ছে না, হয়তো বা মিছিল করছেন, হয়তো ব্যানার ফেস্ট নিয়ে রাস্তায় নামছে না, কিন্তু আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়ে গেছে। তারা এখন এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য, নৈরাজ্য সৃষ্টির জন্য, তারপর যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হত্যার বিষয়ে নেমে গেছে। তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? রাষ্ট্র নিচ্ছে না, কোনোভাবেই নিচ্ছে না। এক একজন উপদেষ্টার বক্তব্য শুনে মনে হচ্ছে এই রাষ্ট্রে তাদের চেয়ে আর কেউ বেশি বুঝদার নেই। তারা যা করছে সেটাই যেন ঠিক, কিন্তু মানুষের পরামর্শ বা আমরা যারা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিচ্ছি, কোনো পরামর্শ তারা তো রক্ষা করছে না। আমরা চাই এই রাষ্ট্রটা সঠিক পথে আগাক, হাসিনা মুক্ত হওয়ার পর বাংলাদেশ তার স্বপ্নের দিকে আগাক। আমাদের যে রাষ্ট্রের স্বপ্ন, মানে যে রাষ্ট্র আমরা চাই, যেভাবে চাই, যে তো দর্শক, কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।